আমি বলি তুমি বলো, ভাইয়া বলে, দাদি বলে, ছেলে বলে, লোক উঠেছে সবার সেনা মার্কে নাকি টাকাই দাও, টুডাই দাও, বুঝাই দাও, সবার সেনা মার্কে নাকি। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আগত নেতৃবৃন্দ এবং অত্র এলাকার আমন্ত্রিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে আমার পরিচয়টা একটু দিই। আমি কিন্তু পাশের মহল্লা নবাবপুর বংশাল, এখানে ছোট থেকে বড় হয়েছি। জন্ম আমার এই নবাবপুরে। আপনারা হয়তো অনেকে আমাকে দেখেছেন এখানে। মামুন আমার কিন্তু বাইকনা লাগে, আমার বোনের মেয়ে, বোনের ছেলে। এই ঢাকাকে কেন্দ্র করে কিন্তু আমার বিচরণ। আমি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই আপনার বসবাস করি এখনো, এবং ঢাকাতেই ব্যবসা করি। ঢাকার মৌলিক বাজারে আমি ব্যবসা বাণিজ্য করি। দীর্ঘ প্রায় 50 বছর যাবত ব্যবসা করি। তারপরে আমি এখন আমার নিজের বাড়িতে বসবাস করি। আর যেটা এটা আমার বাবার বাড়ি। এখানে অন্যান্য ভাইরা এখন এখানে বসবাস করেন। যেহেতু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আমি আপনাদের কাছে আসছি অ্যাকচুয়ালি দোয়া এবং সহযোগিতা পাওয়ার আশায়। একটা জিনিস দেখেন, আমি কিন্তু এর আগে রাজনীতিতে ছিলাম না। 5ই আগস্টের পর যখন এখানে ভয়াবহ ঘটনাগুলি ঘটলো আমাদের দেশে, হাজার হাজার ছেলে পেয়ে বলে আপনাকে হত্যা করা হইলো, মারা হইলো, তখন আমার ভিতরে একটা প্রতিক্রিয়া বা পরিবর্তন আসছে যে না, আমাদেরকে কিছু করতে হবে। আমাদের বসে বসে মার খেলে চলবে না, আর এইভাবে আফসোস করলেও চলবে না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তখন আল্লাহর কাছে মোহাম্মদ বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে এই 7 আসনের জন্য নমিনেশন দেওয়া হলো এবং প্রস্তাব দেওয়া হলো। প্রথমে আমি রাজি হতে চাইনি, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে না, দিনের কাজ হিসেবে আপনাকে দায়িত্ব দিতে হবে। জানেন আপনার, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলাম করি, জামাত ইসলামের করার মানে হলো আমরা জামাত ইসলামের যে আদর্শের মধ্যে, আদর্শের ভিতরে আমরা নিজেকে শপথ করি। আমাদের যখন যে আমাদেরকে হুকুম করা হয়, নির্দেশ করা হয়, সেটা আমরা মানি, কারণ তারা আমাদের মুরব্বী, আমরা তাদেরকে নেতা মানি। তাই আমি এটা রাজি হয়েছি এবং তখন থেকে আমি ইলেকশন নিয়ে মোটামুটি কার্যক্রম শুরু করছি। এখানে আপনাদের যে সমস্যাগুলি আপনারা বললেন, এই সমস্যাগুলি কিন্তু কমন সমস্যা। এই সমস্যাটা আমিও নির্যাতিত। আমার বাড়িতে তো গ্যাস থাকে না, আমার বাড়িতে তো আশেপাশে আপনার জলবদ্ধতা, সেগুলি কারে বলবেন? কারণ আমাদের পূর্বে যে নেতারা ছিল, এই নেতারা তো কাজ করেন নাই। ওই নেতারা তো আপনার প্যাট ধরতে আসতো, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার নির্বাচন করতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার মানুষের কাছ থেকে দিত আর খরচ করতো, চাঁদাবাজি করতো। করার পরে যে টাকা চাঁদাবাজি করে নিত, সে 10 গুণ আবার উঠাইতো, 100 গুণ উঠাইতো। আপনারা দেখেছেন যত এমপি আমাদের ঢাকা শহরে এমপি হয়েছে, তাদের এমপি হওয়ার আগের অবস্থা আর এমপি হওয়ার পরের অবস্থা আপনারা একটু দেখবেন, কত পরিবর্তন। কেউ যদি 1 কোটি টাকার মালিক থাকে, এমপি হওয়ার পরে সে শত কোটি টাকার মালিক হয়ে যায়। এর ব্যতিক্রম আপনারা দেখবেন না। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলাম যারা করি, আমরা আমাদের টাকা কমে যায়, আমরা দিতে পারি না চান্দা।
কেউ বলতে পারবে আমি কারোর কাছে এই পর্যন্ত চান্দা চাইছি? আমি বড় বড় বলতেছে, কেউ বলতে পারবে না যে আমি চান্দা চাইছি। অথচ এই আসনে যারা নির্বাচন করছে আমাকেও চান্দা দিতে হয়েছে, আমাকে দিতে হয়েছে চান্দা, এবং 1 লাখ টাকা আরো বেশি দিতে হয়েছে। যাই হোক, এখন আমাদের সমস্যা ভাই অনেক। এই সমস্যাগুলো দূর করতে হলে আমরা তো এককভাবে সমস্যা দূর করতে পারবো না। আমরা এই রাস্তায় আসছি, আমরা আপনার এই প্রতিবাদে, এই যত রকমের সমস্যা এগুলির প্রতিবাদে, এগুলি শুধরাইবার জন্য, এগুলি যাতে সংশোধনের জন্য আমরা আগে আসছি। আপনারা যদি আমাদেরকে পিছিয়ে থাকেন, আপনাদের যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাইলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। শুধু যে আপনার জলবদ্ধতার সমস্যা সেটা কিন্তু না, আরো অনেক সমস্যা আছে। আমরা ব্যবসা করি, আমরা যারা ব্যবসা করি তারা জানেন, এখানে যারা ব্যবসায়ী আছেন সবাই জানেন ভ্যাটের যন্ত্রণা। ভ্যাট যারা দেন কিভাবে তারা আপনার যন্ত্রণা জর্জরিত, আপনাকে কল্পনা করতে পারবেন না। আমরা ব্যবসার সাথে আছে, আমরা জানি। তারপরে ইনকাম ট্যাক্সের ঝামেলা আরো বড়। আপনি যতই ইনকাম ট্যাক্স দেবেন ততই বাড়বে ইনকাম ট্যাক্স। আপনার তাদের হিসাবটা হলো জঘন্য একটা হিসাব। আপনি লস করলে সেটা তারা লস হিসেবে ধরবে না। আপনি লাভ করেন না করেন, আপনাকে শতকরা 25 টাকা 20 টাকা আপনার জিপি অর্থাৎ গ্রোস প্রফিট ধরে আপনাকে ইনকাম ট্যাক্স ন্যায্য করবে। এখন বলেন পাইকারি ব্যবসা কোন ব্যবসা আছে যে শতকরা 20 টাকা 25 টাকা প্রফিট হয়? কোন ব্যবসা আপনি দেখাতে পারবেন না, কিন্তু তারা ধরবে। যদি বলেন আমার তো ভাই লস হয়েছে, তো লস ধরার কোন বিধান আমাদের নেই, মানে ওদের বিধান থেকে বাদ দিয়ে দিছে, বুঝছেন তো? এখন আমি বলি যে আপনারা যে বিধান থেকে বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু লস কি বাস্তবে কি লস কি চলে গেছে? দুনিয়া থেকে লস আছে না? তাহলে লস হলে সে টাকাটা আপনাকে কোত্থেকে দিবে? ট্যাক্সটা কোত্থেকে দিবে? আর এগুলো বিক্রি করে দিবে, না চুরি করে দিবে, না ডাকাতি করে দিবে? এরা আসলে যেসব আইন করে রাখছে, এই আইনের ধারা মানুষ ভালো থাকতে পারবে না। এদেরকে আপনাকে চুরি করতে হবে, না হয় ডাকাতি করতে হবে। এই জন্য আমরা এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছি। আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব না, এবং একমাত্র আল্লাহর আইনের দ্বারাই এই সব আপনার অবিচার, জুলুম, অত্যাচার, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, লুটেরাদের লুটপাট সবকিছু রোধ করা সম্ভব। আপনারা কি চান না ভাই যে এই জিনিসগুলি আমাদের দেশে হোক, একটা ভালো শাসন আসুক, ইনসাফ ভিত্তিক সমাজ সৃষ্টি হোক? কিন্তু চান তো? চাইলে আপনারা আপনাদের কাছে আরেকটু পরিষ্কার করি, জামাত ইসলামের লোকজন তারা যে মানবিক কাজের সাথে সম্পৃক্ত এবং তারা যে আল্লাহ রসুলের ভয় করেন এবং আল্লাহ রসুলের আইন তারা মেনে চলেন, এরপর মাত্র আপনারা অন্তত এই 15 মাসে চাক্ষুষ প্রমাণ আপনাদের কাছে। কারণ এই 15 মাস পর্যন্ত আমরা প্রত্যেকটা দলকে যত সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়ে দেখছি, এর আগেও কিন্তু আমরা এতটা দৃষ্টি তাদের দিকে দিয়ে রাখতাম না, ঠিক কিনা? কারণ হলো আমরা একটা বিশাল রক্তপাতের পর আমাদের সন্তানেরা, শত শত হাজার হাজার সন্তানরা যখন রক্তের বিনিময়ে একটা আমরা মনে করেন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হইলাম। অ্যাকচুয়ালি দ্বিতীয়বারের মতো স্বাধীন বলতে কোনো লজ্জা নাই, কারণ আমাদের তো স্বাধীনতা ছিল না। আমরা স্বাধীন হয়েছিলাম 71 সালে ঠিকই, কিন্তু যেদিনকে আমরা স্বাধীন হয়েছে ঠিক সেই দিনই কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু হরণ হয়ে গেছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে যুদ্ধ আমরা 9 মাস করছি। 9 মাস যুদ্ধ করার পর এখানে সমস্ত মুক্তি বাহিনী, মুক্তিযোদ্ধারা, বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডাররা যুদ্ধ করেছেন। আমাদের যে সেনাবাহিনীরা ছিলেন, বিশেষ করে সেনাবাহিনীরা সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন, ওনাদের নেতৃত্বে কিন্তু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। কিন্তু 1 সপ্তাহ আগে হঠাৎ করে দেখা গেল ইন্ডিয়ার ফ্লাইট এসে আপনার বোম্বিং শুরু করছে দেখানোর জন্য। তখন তো যুদ্ধ শেষ। আমরা তখন এই কেরানীগঞ্জে থাকি, কারণ কেরানীগঞ্জ থেকে 1 সপ্তাহ আগে আর্মিরা সব গুটাই নিয়ে এসে বলছে, সারা দেশ থেকে যত আর্মি যেখানে ছিল সব গুটাই এটাই ক্যান্টনমেন্টের সব ঢুকে গেছে, তারা সারেন্ডার করার জন্য প্রস্তুত। এই সময় এসা এই বর্তমানে যারা নাকি পালিয়ে গেছে, বর্তমানে যারা নাকি বড় বড় নেতা